নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্যের লেখা একা। স্কুলে নতুন মাস্টারমশাই এসেছেন, নাম দেবেনবাবু। ভদ্রলোক ডবল এম এ, পূর্বে কোথাও হেডমাস্টার ছিলেন। এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হয়ে এসেছেন শুনে আমরা সকলেই বিস্মিত হয়েছি। শিক্ষক হিসাবে কয়েকদিনেই বেশ নাম কিনে ফেললেন, কিন্তু তার স্বভাব চরিত্র দেখলে কৌতূহল হওয়া স্বাভাবিক। ভদ্রলোক কখনো অকারণ কথা বলেন না, একাকী ঘুরে বেড়ান, অবসর সময় সাহিত্য পাঠ করেন। কোনো সংক্রান্ত কোনো ব্যাপারেই তার মতামত পাওয়া যায় না। জিজ্ঞাসা করলে হেসে বলেন, আমার আবার একটা মত। শুনেছি ভদ্রলোক বিবাহিত, কিন্তু আজ 2 মাসের মধ্যে খামে কোনো পত্র আসেনি। পোস্টকার্ডে মায়ের পত্র কদাচিৎ আসে। মাইনের অর্ধেক নিয়মিত মায়ের কাছে যায়। ভদ্রলোক নিরামিষাশী, বয়স মাত্র 30। ওর দিকে চেয়েছে কেবলই মনে হয় ওর জীবনের ইতিহাস হয়তো বিচিত্র, তা না হলে জীবন এমন অস্বাভাবিক কেন? আলাপ করবার অবসর খুঁজি, কিন্তু তিনি এ বিষয়ে প্রেতের সতর্কতা নিয়ে নিজেকে পাহারা দেন। অবসর কদাচিৎ মেলে। সেদিন স্কুলের সেক্রেটারি মহোদয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল। সকলেই আমরা খেতে বসেছি। হোস্টেলের টিচাররা বেশ আনন্দের সঙ্গেই জিহ্বাকে তৃপ্তি দান করছেন। মাছের কালিয়া পরিবেশককে দেবেনবাবু বললেন, আমি মাছ খাই না, দেবেন না। সেক্রেটারি বললেন, হ্যাঁ সে কি দেবেনবাবু, এত অল্প বয়সে মাছ ছেড়েছেন কেন? একটু খেয়ে দেখুন না। দেবেনবাবু এমন রুক্ষ দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টিতে তাঁর দিকে চাইলেন যে তিনি পুনরায় অনুরোধ করতে সাহসী হলেন না। ভোজের বারান্দা নানা পরিহাসে যখন প্রায় নির্দোষ আনন্দের সীমা অতিক্রম করতে চলেছে, তখন চেয়ে দেখি দেবেনবাবু রুমালে চোখ মুছে সেটাকে পরিষ্কার করতে চেষ্টা করছেন। অকস্মাৎ তিনি বললেন, আপনারা মাপ করবেন, আমি উঠলাম। কারো উত্তরের অপেক্ষা না করেই তিনি উঠে সদর দরজার অন্তরালে অদৃশ্য হয়ে গেলেন। সকলে নির্বাক বিস্ময়ে চেয়ে রইলেন, কিন্তু কথা বলার মতো অবসর কেউ পেলেন না। ব্যাপারটা অভদ্রচিত ও অতি আকস্মিক, এবং তার মতো লোক এমনি ব্যবহার করতে পারেন এ যেন বিশ্বাস হয় না। ওই ধীর সৌম্য শান্ত ব্যক্তির মধ্যে কোন চঞ্চলতা আছে তা জানবার কৌতূহল আমার মধ্যে অদম্য হয়ে উঠল। বিচিত্র জগতে কত বিচিত্র মানবমণি না আছে, তার মধ্যে দুঃখ আনন্দ কত বিচিত্র। বোর্ডিংয়ে মাস্টারদের ঘরে সন্ধ্যার পর চায়ের আসরে কত উজির নাজির বধ, কত হিটলার মুসোলিনির দম্ভাদেশ, কত মহাদেশ বন্টন নিত্যই চলে। কিন্তু দেবেনবাবু একা একটি কোণে বিছানার সবখানি দখল করে নির্বিকার চিত্তে বই পড়েন। সেদিন সদ্য পরিণীত জ্যোতিষবাবু তাঁর নবরা বধূর নবমেঘদূত রূপ বিরাট পত্রখানা সগর্বে পাঠ করছিলেন। শুনেছি তাঁর স্ত্রী একটা পাশ দিয়েছেন। তার বিরহ, জ্যোৎস্না রাতের যন্ত্রণা প্রভৃতির আড়ম্বরপূর্ণ বর্ণনা সকলকে মুগ্ধ করেছিল, সন্দেহ নেই। জ্যোতিষবাবু নিরক্ষর স্ত্রীর স্বামীদের প্রতি ব্যঙ্গ দৃষ্টি দিয়ে প্রগল্ভের মতো হাসছিলেন। হঠাৎ চেয়ে দেখি দেবেনবাবু কান পেতে সেই পত্রখানাই শুনছেন। এটা তাঁর পক্ষে অস্বাভাবিক, তাই জিজ্ঞাসা করলুম, পত্রখানা শুনছেন দেবেনবাবু? হ্যাঁ শুনছি। জ্যোতিষবাবু আরও উৎসাহিত হয়ে পত্র পড়তে লাগলেন। দেবেনবাবু শুনলেন। পত্র পাঠান্তে আমি প্রশ্ন করলুম, দেবেনবাবু, নারী এমনি করেই পুরুষের মনকে পরিপূর্ণ করে দেয় না? এই পরিতৃপ্তির ওপর নির্ভর করেই কত সাহিত্য কাব্য গড়ে উঠেছে। দেবেনবাবু কোনো মতামত প্রকাশ করবেন আশায় সকলেই চুপ করলেন। দেবেনবাবু একটু হেসে বললেন, না, সাহিত্য গড়ে উঠেছে অতৃপ্তি থেকে। বড় বড় শিল্পীদের জীবনী পাঠ করলেই দেখতে পাবেন তারা নারীকে নিয়ে তৃপ্তি পায়নি, তাই তারা চরিত্রহীন, না হয় সংসার ত্যাগী।
তার কারণ পুরুষে চায় তার কল্পনাকে এই বাস্তব নারীর মধ্যে, আর নারী চায় এই বাস্তবকে। তাই অতৃপ্তি গড়ে ওঠে। জ্যোতিষবাবুর দাম্পত্য জীবন আকণ্ঠ কাব্যরসাশ্রিত। তিনি প্রতিবাদ করলেন, না না, কখনোই না। এই যে জীবনে নতুন উৎসাহ এসেছে, কেন? দেবেনবাবু প্রশ্ন করলেন, আপনি কি বলতে পারেন দাম্পত্য জীবনে আপনি সম্পূর্ণ সুখী, কোথাও অতৃপ্তি নেই, না পাওয়ার বেদনা নেই? না। তবে আমি বলতে চাই, হয় আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, আর না হয় আপনি সুখ দুঃখ জিনিসটাই সম্পূর্ণ বুঝতে পারেন না। জ্যোতিষবাবু উত্তেজিত হয়ে আবার প্রতিবাদ করলেন, কিন্তু দেবেনবাবু শত ব্যঙ্গোক্তির উত্তরেও কোনো উত্তর দিলেন না। সান্ধ্য সভা সেদিনের মতো শেষ হল। বিস্তীর্ণ আড়িয়লাখা নদীর তীরে শহরের উত্তরে প্রকাণ্ড চর। স্বাস্থান্বেষী বৃদ্ধ তরুণ তরুণী সকলেই সেখানে বেড়াতে যান। সঙ্গীহীন দেবেনবাবুও যান, একাই পদচারণা করে ফিরে আসেন। কথা বললে হয়তো ভদ্রতা সুলভ দু একটা উত্তর দেন, কাজেই তার সঙ্গীও থাকা চলে না। সন্ধ্যার পূর্বেই ত্রয়োদশীর চাঁদ আকাশে উঠেছে। হঠাৎ সামনে দেখি আকাশের পানে চেয়ে দেবেনবাবু দাঁড়িয়ে আছেন। পাশে দাঁড়িয়ে বললুম, দেবেনবাবু, কি ভাবছেন? দেবেনবাবু চমকে বললেন, কে? ও শীতলবাবু, ভাবছিলুম কি, হ্যাঁ, আপনার সঙ্গে বেড়াতে অনুমতি করেন তো চলুন একটু ঘুরি। হ্যাঁ, আসুন, এই ধানের আলে বসি। পাগলের সংজ্ঞা কি জানেন? যে যা ভাবে তাই যদি বলে দেয় তবে তাকেই লোক পাগল বলে। তাই সব কথা বলা তো সম্ভব নয়, তবে শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ, বলুন। একটি তরুণীকে দেখেছেন একটু আগে, একটা চাকরের সঙ্গে একা ঘুরছে? আমিও একাই ঘুরি। চরের এই নরনারীর মধ্যে এমনি একাই আমরা ঘুরে বেড়াই সকলেই। জগতের এই কোটি লোকের মধ্যে সকলেই একা, জীবনের মনের সাথী কেউ নেই। ওই চাঁদ উঠেছে, আমি যেমন করে ওই চাঁদকে দেখছি, আমার ইচ্ছা অমনি করে আর একজনও দেখুক, আমার মতো ভাবুক, কিন্তু তা কি এই জগতে হয়? কথাটার সঙ্গে সেদিনকার নারী সংক্রান্ত মন্তব্যের একটা সূত্র আছে নিশ্চয়ই। তাই বললুম, এই সেদিন প্রভাতবাবুকে যে কথাটা বলেছিলেন তা কি সত্যি বলে আপনার বিশ্বাস? হ্যাঁ, আজ আমার মনটা ঠিক প্রকৃতিস্থ নেই। আজ এ অবস্থায় অনেক কিছুই বলে ফেলতে পারি। যদি সেটা ঠিক তেমনিভাবেই নিতে পারেন তবে বলতে পারি। না, আপনাকে ভুল বুঝবো না বলেই আমার বিশ্বাস। দেখুন, আমার দাদা, মা, ভাই, বউ সবই আছে, কিন্তু তার মধ্যেও আমি নিরবচ্ছিন্নভাবে একা। আমার স্ত্রীর প্রশংসা গ্রামবাসী করে, মা করেন, দাদারা করেন, এমনকি আমার চেয়েও তাকে হয়তো বেশি ভালোবাসেন। সেও যে আমাকে ভালোবাসে সে বিষয়েও আমার কোনো সংশয় নেই। তবু তো আমি তৃপ্তি পাই না। একটা দূরধিগম্য প্রাচীর কোথায় যেন রয়ে যায়। হ্যাঁ, আপনি তো তার কাছে পত্রও দেন না। না, দিই না। তার কারণ, তার পত্র পেয়ে আমি আরও বেশি দুঃখ পাই। আমার দুঃখটা কোথায় তা আমি বোঝাতে পারি না, সেও বোঝে না, কেউই বোঝে না। কিন্তু আমিও তো ঠিক আপনার কথা বুঝতে পারছি না। জানি, একটা উদাহরণ দিলে হয়তো বুঝবেন। জানেন, এই জগতে যে যাকে সবচেয়ে ভালোবাসে তার কাছে সবচেয়ে বেশি আশা করে। রাস্তার লোকের কাছে আমি কোনো ভদ্রতা প্রত্যাশা করি না, কিন্তু আপনার কাছে করি, কারণ অবস্থা ভেদে নৈকট্য জন্মায়। বহুদিন পরে হয়তো বাড়ি যাই, মনে মনে ভাবি সে হয়তো কত অভিযোগ করবে, পথের সম্বন্ধে, আমার জীবন সম্বন্ধে কত প্রশ্ন করবে, কিন্তু সে নির্বাকভাবে ঘরে ঢুকে শুয়ে পড়ে। সীতার সহিষ্ণুতা, আত্মসমর্পণ নিয়ে হয়তো সে গড়ে উঠেছে, কিন্তু আমার মনে হয় এই অনাগ্রহ, এই শিথিলতা তার উপেক্ষার পরিচয় মাত্র। মন বেদনায় বিদ্রোহী হয়ে ওঠে, মন আর যুক্তিতর্ক মানে না। জানি না শিক্ষিতা হলেও ঠিক এমনি নীরব হতো কি না সে।
তবে যতদূর মনে হয় নারী সে নারী, শিক্ষায় তার প্রকৃতি বদল হয় না। কিন্তু আপনার দিক থেকেও তো যথেষ্ট উপেক্ষা আছে। এ উপেক্ষা আমার ছিল না, গড়ে উঠেছে। অতৃপ্তির মাঝে মনটা এমন হওয়া তো স্বাভাবিক। যারা হয়তো আমার মতো করে পেতে চায় না, তারা এদের নিয়ে সুখী হতে পারে জানি, কিন্তু আমার সুখী হওয়ার কোনো উপায় নেই। আলোচনার ফাঁকে জীবনের অনেক কথাই জানলুম, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হলো যে বুকে এত ভালোবাসা, সে বুকে শান্তি তৃপ্তি মেলা একান্তই অসম্ভব। এই ভালোবাসার দুর্দম স্রোতের সামনে সাহসে ভর করে দাঁড়াবার সাহস কজনের আছে? এমনি করে নির্বান্ধব দেবেনবাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠল। ঘনিষ্ঠতার সঙ্গে সঙ্গে তাঁর প্রতি সমস্ত মন শ্রদ্ধায় ভরে উঠল। জীবনকে এমন গভীরভাবে, এমন অন্তর্দৃষ্টি দিয়ে আমরা তো কখনো দেখিনি। তাই বোধহয় এই অতৃপ্তির হাত থেকে মুক্তিও পেয়েছি। মাঝে মাঝে দেখতে ইচ্ছে হয় দেবেনবাবুর স্ত্রীকে, যাকে সকলেই ভালো গৃহস্থ বধূ বলে। তার মধ্যে কোন দীনতা আছে যার জন্যে এই উদারপ্রাণ দেবেনবাবু এমন করে উদাস জীবনের মাঝে আত্মহত্যা করতে বদ্ধপরিকর হয়েছেন? সেদিন কথায় কথায় তার হেডমাস্টারি ছেড়ে আসবার প্রসঙ্গে বললেন, হেডমাস্টারি করতে পারিনি বলে আমি ছেড়ে আসিনি। স্কুলকে যেমন করে গড়ে তুলব ভাবি, তেমন করে সেটা গড়ে ওঠে না। ছেলেরা মনের মতো হয় না, মাস্টারমশাইরা হন না। মনে বড় দুঃখ পাই। নিজের কাছে নিজেকে অপরাধী বলে মনে হয়। কোথায় যেন আমার ত্রুটি থেকে যায়। সেই দায়িত্ব আর অতৃপ্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই চলে এসেছি। এখানে দায়িত্ব অল্প, কাজেই পরিতৃপ্তি আছে। বৈশাখের মাঝামাঝি দেবেনবাবু অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। কলেরার আক্রমণ বলে ডাক্তার যখন শনাক্ত করলেন, তখন হাসপাতালেই তাকে স্থানান্তরিত করা হলো। তৃতীয় দিনে অবস্থা খুব ভালো বলে মনে হলো না। আমি বললুম, দেবেনবাবু, আপনার মা, দাদা, স্ত্রী এদের কাছে পত্র লিখি, খবর দেওয়া দরকার, ঠিকানা। তিনি একটু চিন্তা করেই হোক আর দুর্বলতাবশত দেরি করেই হোক ধীরে ধীরে জবাব দিলেন, না, দরকার নেই, লাভও কিছু নেই। তাঁরা মানসিক অশান্তি আর কষ্ট পাবেন মাত্র, আমার সান্ত্বনা উপকার কিছুই হবে না। না তবুও, না, এর মধ্যে তবুও নেই। আমার যখন লাভ নেই, তখন আমার জন্যে আর কয়েকজন কষ্ট পাবে, এ আমার ইচ্ছে নয়। আর যদি এখানেই আমার জীবনের শেষ হয়, আমার সুটকেসের মধ্যে সমস্ত ঠিকানাটা পাবেন। প্রয়োজন হলে পত্র দিতে পারবেন। এ রোগ যন্ত্রণার উপশম তো হবার নয়। চুপ করেই রইলাম। এমন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এমনি করে নির্বিকার চিত্তে সমস্ত প্রিয়জনের স্নেহ, সেবা, প্রীতিকে উপেক্ষা করা, এ যেন একান্তই অসম্ভব বলে মনে হয়। কিন্তু যা চোখের সামনে দেখছি, যে কথা সকর্ণে শুনলাম, তাকেই বা অস্বীকার করি কেমন করে? মানুষের মনে কি এমনি অনুভূতি থাকাও সম্ভব? কয়েকদিন ক্রমাগত ভালো এবং মন্দের সীমানায় গতায়াত করে যেদিন দেবেনবাবুর অবস্থা আর আশঙ্কাজনক রইল না, সেদিন তার দাদা এসে পৌঁছলেন। তার পত্রোত্তরে আমি পত্র দিয়েছিলাম, কাজেই সংবাদ পেতে তাঁর বাধা হয়নি। গ্রীষ্মের ছুটি হওয়ার সময় সময় দেবেনবাবুর ধীরে ধীরে উঠে বেড়াবার মতো সামর্থ্য হল। তার দাদা বন্ধে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতে আরম্ভ করলেন, কিন্তু দেবেনবাবু কেবল একটু সুস্পষ্ট না ছাড়া দ্বিতীয় কিছুই বললেন না। চরে বেড়াতে গিয়ে সেদিন তার দাদার সঙ্গে আলাপ হচ্ছিল। তার দাদা খগেনবাবুকে জিজ্ঞাসা করলুম, দেবেনবাবুর স্বভাব কি চিরদিনই এমনি? খগেনবাবু বললেন, না, বিয়ের কিছু পর থেকেই ওর স্বভাবের আমূল পরিবর্তন হয়েছে। আগে ও ছিল সবচেয়ে আমুদে, সবচেয়ে মিশুক, থিয়েটারের কমিক প্লেয়ার, ফুটবলের ভালো খেলোয়াড়, আর আজ এ একেবারে নির্বিকার। একটুক্ষণ থেমে বললেন, বৌমা আমাদের লক্ষ্মী মেয়ে, তার কোথাও আমরা এতটুকু ত্রুটি পাইনি। ধীর স্থির, সর্বকার্যে সুনিপুণা, অথচ কেন যে এমন হয়
সে সতীলক্ষ্মীর চোখের জল ফেলে কি ওরই মঙ্গল হবে? ও তার উপরে কেবলই অত্যাচার করে, সে মুখ বুজে সহ্য করে, এর প্রতিবাদ করার সাহসও তার নেই। কিন্তু প্রকৃতপক্ষে এই পার্থক্য বা ব্যবধানটা কোথায় রয়েছে তা তো আমিও জানি না, কাজেই নির্বাক হয়ে কেবল শুনলাম। খগেনবাবু বললেন, আপনারা যদি অন্তত ওর স্ত্রীকে এখানে বাসায় আনাবার মতো ব্যবস্থা করতে পারেন, তবে আমরা এই অশান্তির হাত থেকে মুক্তি পাই। তার ভাগ্যে যা থাকে তাই হবে। দেবেনবাবুর মতামত সৃষ্টি বা পরিবর্তিত করার সাহস আমার নেই, তবে বলে দেখতে পারি। সেদিন হোস্টেলে ফিরে গভীর রাত্রি পর্যন্ত আলোচনা করে ঠিক হলো দেবেনবাবু বাড়িতেই যাবেন এবং ফেরবার সময় সস্ত্রীক ফিরে আসবেন। আমি ও তিনি দুজনে মিলে একটি বাসা নিয়ে বসবাস আরম্ভ করব। যে মহিলাটিকে দেখবার কৌতূহল মনের মধ্যে অদম্য হয়ে উঠেছিল তিনি এলেন। নাম তার বীণা। সুন্দরী না হলেও চেহারায় একটা লাবণ্য আছে। মুখখানা দেখলেই মনে হয় যেমন শান্ত তেমনি সরল। পবিত্রতার একটা সুস্পষ্ট দাগ সমগ্র মুখে অস্পষ্ট হয়ে উঠেছে। দেখলে শ্রদ্ধা হয়। বয়স বেশি নয়, 20 কম বলেই মনে হয়। যৌবনের চাঞ্চল্য নেই, কিন্তু তার মাধুর্য আছে। একই বাসার মধ্যে 2টি ঘর, কিন্তু ভেতর বাড়ির উঠোন একটাই। 2 গৃহস্থের মাঝে পর্দার কোনো বালাই নেই। স্টিমার থেকে নেমে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর গুছিয়ে গৃহস্থালির অবশ্য কর্তব্য কাজ শেষ করতেই সেদিনের মতো সন্ধ্যা হয়ে গেল। আমার সমস্ত গুছানো পূর্বেই হয়েছিল। সুনীতিকে সাহায্য করতে পাঠিয়েছিলাম। সে সাহায্য বিশেষ কিছু করেনি, তবে আলাপ করে এসেছে। পরদিন স্কুলের ছুটির পর বললুম, দেবেনবাবু চলুন বাসায় ফিরি। যাই যাই করে অনেকক্ষণ ধরে খবরের কাগজের আপাদমস্তক পড়ে উঠে বললেন, চলুন। বাসায় ফিরে জল খেয়ে একসঙ্গে চরে বেড়াতে যাব স্থির করে ডাক দিলুম, দেবেনবাবু চলুন, চরে যাবেন না? দেবেনবাবু ডাকলেন, হ্যাঁ আসুন। ঘরের ভেতরে ঢুকে দেখলুম লুচি তরকারি তৈরি হয়েছে, স্টোভে চায়ের জল গরম হচ্ছে। তিনি বললেন, চা হবে তো? না, এক্ষুনি খেয়েছি। দেবেনবাবু খেয়ে নিলেন। একসঙ্গেই চরে বেড়াতে বেরিয়ে পড়লাম। দেবেনবাবু বললেন, আপনার সঙ্গে টাকা আছে? কেন? এই কয়েকটা জিনিস কিনতে হবে। ওর চিরুনিটার কয়েকটা দাঁত ভেঙে গেছে, 2টো ক্লিপ, একটা তোয়ালে। দেবেনবাবু উদাস প্রকৃতির লোক, তবুও তাঁর স্ত্রীর অসুবিধার প্রতি এই খর দৃষ্টি আমি আশা করিনি। বললুম, এও লক্ষ্য করেছেন? হ্যাঁ, আপনি এ লক্ষ্য করেন না? লক্ষ্য করার অবসর হয় না, তার পূর্বেই ফর্দ এসে জোটে। দেবেনবাবু একটু হেসে বললেন, হ্যাঁ, চাইবার দাবি আছে তার, তাই এই দাবি তার ভালোবাসার নিদর্শন। কাজেই সে ফর্দমাফিক জিনিস কেনার মধ্যে আনন্দই আছে না? ভাবছিলুম এই দাবি নেই বলেই অথবা তার চাইবার প্রয়োজন হয় না বলেই হয়তো দেবেনবাবুর অন্তরে অতৃপ্তি অসন্তোষ পুঞ্জীভূত হয়ে ওঠে। তার মন বেদনার্ত হয়ে নিরন্তর গুমড়ে মরে। চিন্তাস্রোতে বাধা দিয়ে তিনি বললেন, মানুষ চায় কি জানেন এই দাম্পত্য জীবনের মাঝে? নারী তার স্নেহ যত্ন প্রেম দিয়ে ঘিরে রাখবে পুরুষের অন্তরটিকে। দিনান্তে শ্রান্ত মন সেই অঞ্চলের আড়ালে নিশ্চিন্ত আবেশে আপনাকে ভুলে যাবে। এই জগতে এতখানি কি পাওয়া সম্ভব? যারা চায়নি তারাই খুশি, যারা চেয়েছে তাদের জীবনের একাকিত্ব ঘোচেনি। পরদিন দেবেনবাবু স্কুল থেকে সরাসরি চরে বেড়াতে গেলেন। জল খেতেও বাসায় ফিরলেন না। আমি কোনো দুর্যোগ আশঙ্কা করে সুনীতিকে দিয়ে খবর নিলুম বীণা দেবী লুচি তৈরি করে অপেক্ষা করছেন। দেবেনবাবুর দেখা না পেয়ে গুছিয়ে সেগুলিকে তুলে রাখলেন। চরে গিয়ে দেবেনবাবুকে বললুম, আপনি গেলেন না, তিনি খাবার তৈরি করে বসে আছেন। দেবেনবাবু দ্বিরুক্তি না করেই বললেন, হ্যাঁ জানি সে আজ খাবার তৈরি করবে, যেহেতু আমি কাল বলেছিলাম। কিন্তু এ পাওয়ার মধ্যে আমি দুঃখই পাই। চাইলে আমি হয়তো সব কিছুই পাই,
আদায় করবার অধিকার আজও আমার আছে, কিন্তু না চাইতে যে পাওয়া তাই প্রকৃত পাওয়া, সেটাই আনন্দ। কাল যদি সে খাবার তৈরি করে রাখতো তাহলেই মনটার মধ্যে তৃপ্তি পেতুম। না, আপনি কখন আসবেন কি খাবেন তাই তিনি জানতেন না, কাজেই খাবার তৈরি করা তার পক্ষে সম্ভব হয়নি। মানুষ বিকেলে খায় এ জানবার বয়স তার না হয়েছে এমন নয়, আর ঘরে যা আছে তাই নিশ্চয়ই খাবো। এর মধ্যে বুদ্ধির কিছু নেই, অভাব আছে অনুভূতির। না, এ সম্পূর্ণ ভয়। আজকালকার মতো শিক্ষিতা মেয়ে হলে হয়তো। ভয়ই হোক, লজ্জাই হোক, উপেক্ষাই আর শিক্ষাভাবের জন্যেই হোক, এ দুঃখটা যে আমি পেয়েছি এ কথা আপনি অস্বীকার করতে পারেন না। কাজেই আমার মন যদি ব্যথিত হয়, নিজেকে নিঃসঙ্গ মনে করি, তবে আমাকে দোষ দেবেন কি? দুঃখটা পাওয়ার উপর নির্ভর করে না, চাওয়ার উপর নির্ভর করে। দেবেনবাবুর যুক্তিতর্কের সামনে সহসা নির্বাক হয়ে গেলাম। প্রতিবাদ করবার সাহস হলো না। শ্রাবণের মাঝামাঝি সেদিন সন্ধ্যা থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। আকাশের নিবিড় ঘন কালো মেঘের বুক চিরে যেন শতধারে অশ্রুর বন্যা ঝাঁপিয়ে পড়ে পৃথিবীকে প্লাবিত করে দিয়েছে। সন্ধ্যার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাত্রে সহসা কেন যেন জেগে গেলাম। চারপাশে ঘন অন্ধকার, কদাচিৎ ক্লান্ত ভেকের মৃদু কণ্ঠস্বর ও ঝিঝি পোকার ডাক নিঝুম রাত্রির স্তব্ধতা যেন বাড়িয়ে তুলেছে। বর্ষণ ক্লান্ত আকাশে তখনও মেঘ জমা হয়ে আছে। মাঝে মাঝে টিপটিপ করে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। কোন ছিদ্রপথে ঘরের মধ্যে যেন এক রেখা আলো প্রবেশ করেছে। চেয়ে দেখি দেবেনবাবুর ঘরে তখনও আলো জ্বলছে। আমার ঘরের একটা জানলার পাশে দাঁড়ালে তার ঘরের প্রায় সবটাই দেখা যেত। জানলাটা নিঃশব্দে খুলে দাঁড়িয়ে রইলুম। টেবিলের ওপর আলো জ্বলছে, একখানা বই খোলা পড়ে আছে। পাশেই খাটের ওপর তাঁর স্ত্রী সম্ভবত ঘুমিয়েই আছেন। দেবেনবাবু অপলক দৃষ্টিতে নিদ্রিত সেই মুখখানির পানে চেয়ে তন্ময় হয়ে বসে আছেন। নিষ্পন্দ স্তব্ধ মুখে তার কোনোই অভিব্যক্তি নেই। বীণাদেবী বোধহয় আলো দেখেই সহসা জেগে উঠে বসলেন। দেবেনবাবু ধীরে ধীরে বললেন, আচ্ছা বীণা, তুমি ঘুমিয়েছিলে না? উত্তরটাও স্পষ্ট শুনলুম। বীণাদেবী বললেন, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছি। চারপাশে এই অঝোর ধারে বৃষ্টি পড়ছে। আজ আমার মনটা উন্মাদের মতো কত চিন্তা করে চলেছে। ওই আকাশের মতো আমার অন্তর চিরে সমস্ত ভাবধারা তোমার সমস্ত অঙ্গে বর্ষিত হয়েছে। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না এমনি করে একবার সমস্ত অন্তর দিয়ে আমার দুঃখী অন্তরকে ঘিরে রাখতে? বীণাদেবী বললেন, আমি ঘুমিয়ে পড়েছি বলে তুমি রাগ করেছ? দেবেনবাবু হাসলেন, কিন্তু সে হাসি কান্নারই রূপান্তর মাত্র। তাঁর সমস্ত অন্তর সহসা যেন কঠিন বাস্তবের প্রাচীরে প্রহরিত হয়ে ভেঙে পড়ল। বললেন, না না, তুমি ঘুমো। তুমি শোবে না? হ্যাঁ, শোবো বই কি। বীণাদেবী স্থির দৃষ্টিতে চেয়ে কি যেন দেখলেন। দেবেনবাবু খানিক বাইরের অন্ধকারের দিকে চেয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে উঠে দাঁড়ালেন। আমি ধীরে ধীরে শয্যায় ফিরে এলাম। ভাবলুম, এ অতৃপ্তি তো জগতের কাছে তার পাওয়ার নয়। তিনি নিজের ভালোবাসার অন্ত পাননি, তাই এই অতৃপ্তি। ভালোবেসে তিনি তৃপ্তি পান না, তাই অতৃপ্তি কেবল বেড়ে চলে। এত ভালোবাসা নিয়ে কি জগতে সুখী হওয়া চলে? সেদিন সিনেমা থেকে ফিরে এলাম প্রায় রাত্রি 10টায়। সুনীতি এসে খবর দিল, বীণাদিকে তো আজ খুবই গম্ভীর দেখলাম। কিছু ঘটেছে বলে মনে হয়। আমি জানতুম ঘটবেই, এবং একসঙ্গে ওদের থাকা চলবে না। গগনবিহারী ওই দেবেনবাবুর অন্তরের পিছু পিছু কোনো নারী হৃদয়েই ছোটবার সাহস করবে না। বললুম, কিছু শুনলে? না, ও তেমন মেয়েই না। বুক ফেটে গেলেও ও কথা বলতে পারবে না। পরদিন স্কুলে গিয়ে শুনি দেবেনবাবু 6 দিন ক্যাজুয়াল লিভের দরখাস্ত দিয়েছেন। বিকেলে কারণ জিজ্ঞাসা করলে দেবেনবাবু বললেন, একসঙ্গে থেকে ব্যবধানের দুঃখকে ভোগ করার চেয়ে দূরে থেকে তাকে ভুলে যাওয়াই লাভের।
আমাদের একসঙ্গে থাকা আর সম্ভব নয়। ব্যবধানটা আপনার অনুমান না? দেবেনবাবু দৃঢ় কণ্ঠে বললেন। না, অনুমান নয়, অনুভূত সত্য। আপনারা সিনেমায় গেলেন, আমি ওকে জিজ্ঞাসা করলুম, তুমি সিনেমা দেখবে? ও জবাব দিলে, জানি না। আমার কাছে দাবি জানাবার শক্তি যার নেই, আমার কাছে চাইবার যার কিছুই নেই, তার অন্তরের সঙ্গে আমার অন্তরের ব্যবধান তো অল্প নয়। সে ব্যবধানকে নিরন্তর ভোগ করে দুঃখ আমি কেন পাই? আজ এই ব্যাখ্যাকে আমি গ্রহণ করতে পারলুম না। একটু রুষ্ট স্বরেই বললুম, আপনি একে বলেন ব্যবধান, কিন্তু এ ব্যবধান নয়। এই একান্ত আত্মসমর্পণ, এই মৌন মুখ আত্মনিবেদন, এই সহনশীলতা, এর কি কোনো মূল্য নেই? এই সেবা, এই নিষ্ঠা, এই হাসি মুখে সুখ দুঃখকে গ্রহণ করা, এর কি কোনো মূল্য নেই? আছে। সমাজের কাছে এর মূল্য যথেষ্ট, কিন্তু অন্তরের কাছে নয়। এই আত্মসমর্পণকে উপন্যাসের আদর্শ করা চলে, কিন্তু এ মানব জীবনকে সুখী করতে পারে না। আপনি মনে করেন এই ব্যবধান কেবল আমার আর ওই বীণার মধ্যে? তা নয়। এই ব্যবধানের শাশ্বত চিরন্তন কাহিনী নরনারীর হৃদয়কে পৃথক করে মধুরতর করে রেখেছে। বীণাও হয়তো আমারই মতো শত দুঃখে বেদনায় ম্রিয়মান হয়ে রয়েছে। বলবেন ও শিক্ষিতা হলে হয়তো এমন হতো না। তা নয়, শিক্ষিতা হলেও এই ব্যবধান অন্য রূপ নিয়ে দেখা দিত। দূরত্বের মধ্যে নৈকট্য, আর নৈকট্যের মধ্যে রয়েছে দূরত্ব। যাবার দিন স্থির হলো। শহরটার বুকের ওপর দিয়ে যে অতি সরু রাস্তাটা স্টেশনে গেছে, সেইটা ধরে দেবেনবাবু ও বীণা দেবীর পেছনে পেছনে আমিও সুনীতি চলেছি। এমনি কত লোককে কতদিন স্টেশনে তুলে দিয়েছি, কিন্তু এমন করে বিদায় মুহূর্তটি কোনোদিন সমবেদনায় ব্যথায় করুণ হয়ে ওঠেনি। স্টিমারে বিছানা করে সমস্ত গুছিয়ে একবার চারপাশে চাইলাম। আজকের এই বিদায়ের মধ্যে যেন একটা চিরবিদায়ের করুণ সুর ধ্বনিত হয়ে উঠছে। দেবেনবাবুকে বললাম, সত্যিই চললেন দেবেনবাবু? হ্যাঁ, যাব। আপনার এই মন নিয়ে জগতে সুখী হওয়া চলবে না। জানি, তাই সেই ব্যর্থ প্রয়াস আমি করতে চাইনি। আমার মন নিয়ে নয়, মানুষের মন নিয়েই এ জগতে সুখী হওয়া চলে না। বীণা দেবীর দিকে একবার চেয়ে দেখলাম। নদীর ওপারে দূর দিগন্তরেখার পানে উদাস সজল চোখের দৃষ্টি নষ্ট করে স্তূপাকার জড় পদার্থের মতো তিনি বসে রয়েছেন। সামনে নদীর স্রোত তরতর করে বয়ে চলেছে। স্টিমার ছেড়ে দিল। ভারাক্রান্ত মনে স্লথ মন্থর পদক্ষেপে ফিরে এলাম। চোখের অন্তরালে ধীরে ধীরে স্টিমারখানি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে অদূরে বাঁকের অন্তরালে অদৃশ্য হয়ে গেল। তারপর বহুদিন চলে গেছে। দেবেনবাবুও আর এখানে নেই, বীণা দেবীও আর আসেননি। তবুও মাঝে মাঝে মনে হয় অনিন্দ সেই চোখ দুটি দিগন্তরেখার পানে আজও যেন সজল উদাস দৃষ্টিতে চেয়ে আছে। আর তারই অতি সন্নিকটে, তারই শয্যায় বসে আরেকটি অন্তর ক্রমাগত অভিযোগ করছে, মানুষের মন নিয়ে এই জগতে সুখী হওয়া চলে না।